দর্শক, গত 24 থেকে 72 ঘন্টার মধ্যে শেখ হাসিনার দেশে ফেরা আর ভারত বাংলাদেশ সম্পর্কের ইস্যুটি যদি একপাশে সরিয়ে রাখেন, তাহলে আপনার কাছে কোন কোন খবরগুলো বেশি গুরুত্বপূর্ণ বা জনসমস্যার সংশ্লিষ্ট মনে হবে? খুব সহজে বলা যায়, হাই প্রোফাইল ছিনতাই, খুন আর চাঁদাবাজির। আর এর সাথে যোগ হয়েছে গত 2 বছর ধরে আড়ালে থাকা চরমপন্থী বা জঙ্গি গোষ্ঠীর বোমা আতঙ্ক। ছিনতাইকারীদের টার্গেট এখন খোদ প্রধানমন্ত্রীর আত্মীয়র গাড়ি। অন্যদিকে আওয়ামী লীগ আমলে 9 বছর ধরে জেলে থাকা জেএমবি সদস্য 24 আগস্টের কল্যাণে ছাড়া পেয়ে এখন দেশ জুড়ে আইইডি বোমা আতঙ্ক এতটাই ছড়িয়ে দিচ্ছে, যার কারণে পুলিশের ঘুম হারাম হয়ে যাচ্ছে। এর মধ্যে আদালত পাড়ায় বোমা বিস্ফোরণের ঘটনা দেশ জুড়ে নতুন করে ছড়াচ্ছে বড় ধরনের জঙ্গি আতঙ্ক। কিন্তু সংকট কি এখানেই শেষ? একদিকে যখন বোমারু আতঙ্ক, অন্যদিকে তীব্র গ্যাস ও জ্বালানি সংকটে দিনে 8 থেকে 12 ঘন্টা পর্যন্ত বিদ্যুৎহীন থাকছে মানুষ। এই ক্ষোভের আগুনে জ্বলছে গ্রামীণ বিদ্যুৎ অফিসগুলো, যেখানে খোদ কর্মকর্তারা এখন নিজেদের জীবনের নিরাপত্তা চেয়ে পুলিশের দ্বারস্থ হচ্ছেন। সরকার গঠনের মাত্র 6 মাসের মাথায় সন্ত্রাস, জঙ্গি তৎপরতা এবং তীব্র বিদ্যুৎ সংকটের এই ত্রিমুখী কামনে দেশের জননিরাপত্তা আজ খাদের কিনারায়। অথচ স্বরাষ্ট্র মন্ত্রণালয় সহ নীতি নির্ধারকদের আচরণে এক অদ্ভুত গা ছাড়া ভাব। কি ঘটছে আসলে দেশের অভ্যন্তরে? আইন শৃঙ্খলা পরিস্থিতির কতটা অবনতি হলে র্যাবের একটি শক্তিশালী ব্যাটালিয়নের ঠিক পাশ থেকে কোটি টাকা ছিনতাই হয়ে যায়? ঘটনাটি ঘটে গত 9 আগস্ট ঢাকার উত্তরায়, ঠিক র্যাব 1 ব্যাটালিয়নের দক্ষিণ পাশের রাস্তায়। দিনে দুপুরে মাঝ রাস্তায় একটি কাভার্ড ভ্যান থামিয়ে একটি পেট্রোল পাম্পের 1,21,25,000 টাকা ছিনতাই করে নিয়ে যায় মোটর বাইকে আসা দুর্বৃত্তরা। এই ছিনতাইয়ের শিকার তাসিন আক্তার হক সাধারণ কেউ আবার নন। তিনি প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বোন এবং সাবেক মন্ত্রী খুরশিদ হকের ছোট ছেলে, অর্থাৎ বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের আপন খালাতো ভাই। সকাল 10:30টার দিকে 3টি মোটরসাইকেল এসে দুর্বৃত্তরা তার গাড়ির গতিরোধ করে, ধারালো অস্ত্র দিয়ে হামলা চালিয়ে টাকার ব্যাগটি নিয়ে চম্পট দেয়। অত্যন্ত আশঙ্কাজনক বিষয় হলো, ঘটনার 3 দিন পেরিয়ে গেলেও পুলিশ না পেরেছে টাকা উদ্ধার করতে, না পেরেছে কাউকে গ্রেপ্তার করতে। ঢাকা মহানগর ডিবি পুলিশ কেবল আশার বাণী শুনিয়ে যাচ্ছে। ঢাকার এই ঘটনার 24 ঘন্টার মধ্যে দেশের বাণিজ্যিক রাজধানী চট্টগ্রামে নেমে আসে আতঙ্ক। চট্টগ্রামের পাঁচলাশ থানার হামজারবাগ এলাকায় 50 লাখ টাকা চাঁদা না পেয়ে এক প্রবাসী ব্যবসায়ীর 11 তলা ভবনের গেট লক্ষ্য করে গুলি ছোড়ে দুর্বৃত্তরা। অন্যদিকে 12 আগস্ট সিলেট নগরের রায়নগর এলাকায় একটি বাসা থেকে স্বামী, স্ত্রী ও তাদের গৃহকর্মীর গলা কাটা লাশ উদ্ধার করা হয়। পুলিশ ধারণা করছে তীব্র লোডশেডিং এর অন্ধকারের সুযোগ নিয়ে অত্যন্ত পরিকল্পিতভাবে এই হত্যাকাণ্ড চালানো হয়েছে। অর্থাৎ সাধারণ মানুষের ঘরে বাইরে কোথাও আজ নিরাপত্তা নেই। কিন্তু অপরাধ জগৎকে ছাপিয়ে গত 2 দিনে যে বিষয়টি দেশকে সবচেয়ে বেশি নাড়িয়ে দিয়েছে তা হলো আকস্মিক বোমা আতঙ্ক ও চরমপন্থী গোষ্ঠীর পুনরুত্থান। 12 আগস্ট বরিশাল জেলা ও দায়রা জজ আদালতের প্রধান ফটকের সামনে এক অজ্ঞাত ব্যক্তি বোমা বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়, যা পুরো আদালত চত্বরে তীব্র আতঙ্ক তৈরি করে। আর ঠিক কয়েক ঘন্টা আগে ঢাকার অদূরে সাভারে যা উন্মোচিত হয়েছে তা রীতিমতো পিলে চমকে ওঠে। 11 আগস্ট সন্ধ্যা থেকে সাভারের হেমায়তপুরের একটি বাড়ি ঘিরে রাখে সিটিটিসি বা কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট। দীর্ঘ অভিযানের পর উদ্ধার করা হয় বিপুল পরিমাণ বোমা তৈরির সরঞ্জাম ও বিস্ফোরক সামগ্রী। গ্রেপ্তার করা হয় আরিফ হোসেন ওরফে ইমরান নামের এক যুবক। পুলিশ বলছে, এই অভিযানের পর দিন সাভারের সাদাপুর এলাকায় মসজিদের মাঠে একটি শক্তিশালী আইইডি প্রেসার কুকার বোমা পাওয়া যায়। বিস্ফোরক অধিদপ্তরের কর্মকর্তারা বলছেন, সাভারের মসজিদের মাঠে পাওয়া প্রেসার কুকার বোমা কিছুদিন আগে আসলে উদ্ধার হওয়া বোমা এবং ঢাকার মতিঝিল মেট্রো স্টেশনের নিচ থেকে ছাতার ভেতর উদ্ধার হওয়া বোমা, এই 3টি বোমাই হুবহু একই ধরনের শক্তিশালী আইইডি উপাদান দিয়ে তৈরি। তদন্তকারীদের দাবি, এই বিপজ্জনক বোমাগুলো তৈরি হয়েছিল সাভারের হেমায়তপুরের সেই আস্তানাতে। গত 12 দিনে ঢাকার সাভার ও আশুলিয়া থেকে 17টি শক্তিশালী বোমা উদ্ধার হয়েছে। কারা আছে এই বোমাগুলোর পেছনে? তদন্তে উঠে এসেছে এক ভয়ঙ্কর নাম, নাজমুল হাসান মামুন ওরফে বোমারু মামুন। এই মামুনের বয়স যখন মাত্র 21 বছর,
তখনই বিগত আওয়ামী লীগ সরকারের আমলে বোমা তৈরির অভিযোগে সে গ্রেপ্তার হয়েছিল। 2017 সালে ঢাকার পান্থপথের হোটেল অলিওতে হওয়া আত্মঘাতী বোমা হামলার প্রধান কারিগর ছিল এই মামুন। কিন্তু 2024 সালের 5ই আগস্টের পট পরিবর্তনের পর অন্তর্বর্তীকালীন সরকারের সময় সে জামিনে মুক্তি পায়। আরো বিস্ময়কর বিষয় হলো, চলতি বছরের জানুয়ারিতে আদালত তাকে বিগত ফ্যাসিস্ট সরকার বিরোধী রাজনৈতিক কর্মী হিসেবে অভিহিত করে খালাস দেয়। কারাগার থেকে বের হয়ে মামুন তার পুরনো শিষ্যদের নিয়ে আবার নেমে পড়েছে বোমা তৈরিতে। সাভার থেকে গ্রেপ্তার হওয়া আরিফও বিগত অন্তর্বর্তী সরকার আমলে জঙ্গি মামলায় কাশিমপুর হাই সিকিউরিটি কারাগারে ছিল এবং আগস্টের পট পরিবর্তনের পর সেপ্টেম্বর মাসে কারাগার থেকে ছাড়া পায়। পুলিশ বলছে এই মামুন আরিফ চক্রটি গত ডিসেম্বর থেকে শুরু করে এবছরের জুলাই পর্যন্ত কেরানীগঞ্জ, যাত্রাবাড়ী, কুমিল্লা, সায়দাবাদ ও মতিঝিল মেট্রো স্টেশনে একের পর এক বোমা হামলা ও বিস্ফোরণ ঘটিয়েছে। প্রশ্ন হলো, একের পর এক বাংলাদেশে এমন শক্তিশালী বোমার সন্ধান কেন পাওয়া যাচ্ছে যেখানে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ নিজেই মনে করেন না দেশটিতে জঙ্গি বলে কিছু আছে। সাভারের হেমায়তপুরের যে বাসাটি প্রায় 6 ঘন্টা পুলিশ ঘিরে রেখেছিল, সেই বাসা থেকে উদ্ধার করা বোমাগুলোর সঙ্গে জঙ্গি সংগঠন জামায়াতুল মুজাহিদিন বাংলাদেশ বা জেএমবির লিফলেট পাওয়ার কথা জানিয়েছে পুলিশ। এই জেএমবির জন্ম হয়েছিল বিগত বিএনপি জামাত জোটের সেই 2001 থেকে 2006 সালে শাসনামলে। বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী যখন জঙ্গি নেই বলে দাবি করছেন, তখন পুলিশ বলছে এই আইইডির মতো শক্তিশালী ও ব্যাপক বিধ্বংসী বোমাগুলো তৈরির পেছনে আছে নাজমুল হাসান মামুন ওরফে বোমারু মামুন। পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম বা সিটিটিসি ইউনিটের এডিসি মঈনুদ্দিন চৌধুরী বলেছেন, মঙ্গলবার রাতে সাভার থেকে মোহাম্মদ আরিফ ওরফে ইমরান নামের যে যুবককে বোমা ও বোমা তৈরির সরঞ্জাম সহ গ্রেপ্তার করা হয়েছে, তার গুরু হচ্ছে বোমারু মামুন। গত ডিসেম্বরে কেরানীগঞ্জের মাদ্রাসায় বোমা তৈরির সময় বিস্ফোরণ, এরপর ফেব্রুয়ারিতে যাত্রাবাড়িতে তল্লাশির সময় পুলিশকে ছুরিকাঘাত করে বোমার ব্যাগ ফেলে পালানো, মার্চে কুমিল্লার শিব মন্দিরে বিস্ফোরণ এবং একই মাসে সায়দাবাদে পুলিশের তল্লাশির সময় বোমা বিস্ফোরণের ঘটনায় মামুন ও তার শিষ্য আরিফের সংশ্লিষ্টতা পাওয়ার কথা বলছে তদন্তকারীরা। তখন থেকে মামুনকে খুঁজছিল পুলিশ। এরপর গত জুলাইতে সনাতন ধর্মীদের উল্টো রথযাত্রার পথে মতিঝিল মেট্রো স্টেশনের নিচে ছাতার ভেতর পাইপ বোমা ফেলে রাখা এবং আশুলিয়ার চারাবাগের চায়ের দোকানে প্রেসার কুকার বোমা ফেলে রাখার ঘটনাতেও মামুন আরিফরা জড়িত বলে পুলিশের ভাষ্য। আইন শৃঙ্খলা সংকটের তীব্রতার পাশাপাশি দেশের মানুষের বর্তমান স্বাভাবিক জীবনকে নরক বানিয়ে ছেড়েছে লোডশেডিং। গ্যাস ও জ্বালানি সংকটের কারণে দেশের 80টি পল্লী বিদ্যুৎ সমিতিতে দিনে 8 থেকে 10 এমনকি 12 ঘন্টা পর্যন্ত লোডশেডিং হচ্ছে। অতিরিক্ত গরমে অতিষ্ঠ গ্রামীণ মানুষ এখন ক্ষোভে ফেটে পড়ছে। পরিস্থিতি এতটাই বিপজ্জনক যে পল্লী বিদ্যুৎ অ্যাসোসিয়েশন তাদের গ্রিড, উপকেন্দ্র ও কার্যালয়গুলোতে হামলার ভয়ে পুলিশের মহাপরিদর্শকের কাছে চিঠি দিয়ে নিরাপত্তা চেয়েছে। চিঠিতে বলা হয়েছে, 80টি পল্লী বিদ্যুৎ সমিতির যেখানে দৈনিক 8 থেকে 9,000 মেগাওয়াট বিদ্যুৎ প্রয়োজন, সেখানে গড়ে পাওয়া যাচ্ছে মাত্র 5 থেকে 6,000 মেগাওয়াট। ফলে ক্ষুব্ধ গ্রাহকেরা বিভিন্ন উপকেন্দ্রে ভাঙচুর চালাচ্ছে, যার কারণে মাঠ পর্যায়ের বিদ্যুৎ কর্মচারীরা চরম আতঙ্কে দিন কাটাচ্ছেন। এই দৃশ্য অনেককেই ফিরে নিয়ে যাচ্ছে 2001 থেকে 2006 সালের বিএনপি জামাত জোট সরকার আমলে সেই বিভীষিকাময় কানসাট আন্দোলনে, যেখানে বিদ্যুতের দাবিতে হওয়া আন্দোলনে পুলিশের গুলিতে বেশ কয়েকজন সাধারণ মানুষ প্রাণ হারিয়েছিলেন। বর্তমান সরকারের নীতি নির্ধারকরা এই চলমান সংকটকে রাতারাতি সমাধান করতে পারছেন না। পরিস্থিতি সামাল দিতে সরকার দেশের সমস্ত দোকান ও বাণিজ্যিক প্রতিষ্ঠানের সময়সূচি কমিয়ে সকাল 11টা থেকে রাত 8টা পর্যন্ত পুনর্নির্ধারণ করেছে। কিন্তু এই মানিয়ে নেওয়ার চেষ্টা ক্ষুব্ধ জনগণকে কতটা শান্ত করতে পারবে তা নিয়ে বড় ধরনের প্রশ্ন রয়েছে। মাত্র 6 মাসের মাথায় একটি নবগঠিত সরকারের জন্য আইন শৃঙ্খলার এই চরম অবনতি, একের পর এক শক্তিশালী আইইডি বোমা উদ্ধার এবং বিদ্যুৎ খাতের এই বিপর্যয় সব মিলিয়ে এক তীব্র নাজুক পরিস্থিতির সৃষ্টি করেছে। সরকারের লোকজন এতদিন দাবি করত বিগত সরকারের আমলে জঙ্গি দমনের নামে নাটক করা হতো, কিন্তু এখন যখন আইইডির মতো বিধ্বংসী বোমা সচক্ষে দেখা যাচ্ছে, তখন সরকার না পারছে কে অস্বীকার করতে, না পারছে কোনো কঠোর ব্যবস্থা নিতে। সবচেয়ে বড় বিষয় হলো দেশের প্রভাবশালী স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ একেবারে চুপ।
যিনি সাধারণত রাজনীতি থেকে শুরু করে অর্থনীতি সব বিষয়ে অত্যন্ত সোচ্চার থাকেন। তাকে তীব্র জননিরাপত্তা সংকটের মাঝে মিডিয়ার সামনে খুব একটা দেখা যাচ্ছে না, কোনো মন্তব্য তিনি করছেন না। নীতি নির্ধারকদের এই রহস্যজনক নীরবতা পরিস্থিতিকে দিনকে দিন আরো বেশি জটিল করে তুলছে।